বউ নয়, রক্ষিতা প্রয়োজন ছিল আপনার। কথাটা বিয়ের আগেই আমায় সরাসরি বললেই পারতেন। আমি যেভাবেই হোক আমার চেয়ে উন্নত মানের রক্ষিতা খুঁজে দিতাম, খরচও কম পড়তো আমার চাইতে। কথাটা যেন অভ্রর বুকে খস করে লাগলো। প্রথমবারের মতো ঘুরে তাকালো সদ্য বিয়ে করা বউয়ের দিকে। যদিও রুম অন্ধকার, রুমের পাশে ব্যালকনিতে বসে একটা সিগারেটের প্যাকেট শেষ করে দ্বিতীয়টা ধরাতে ধরাতে কৌতূহলবশত সবে ডায়েরিটা খুলছিল অভ্র। ডায়েরির কভারটাই তার কাছে কৌতূহলী লেগেছিল। কভারের এক পাশে সাদা শুকনো গোলাপ আটকানো অতি যত্নে, আর তার পাশে কিছু শুকনো বকুল ফুল আঠা দিয়ে আটকানো। মনে হচ্ছে একটা সাদা চাঁদের পাশে অনেক সাদা তারার মেলা। যদিও অন্য রঙের ছিটে পড়ে গেছে কিছুটা তার উপর। বিশ্রী একটা রঙের ছিটে। এ রং অভ্রের কোনো দিনও পছন্দ ছিল না, কোনো দিনও না। কিন্তু হুট করে মেয়েটার এমন কথা শুনে ডায়েরিটা আর খোলা হলো না অভ্রের। ঘরে ঢুকতে ঢুকতে রাগে ছুঁড়ে ফেললো ডায়েরিটা। পড়ে রইল ঘরের এই কোণে অযত্নে অবহেলায়, যেভাবে কয়েকদিন ছিল। অভ্রর এরকম সিগারেট খাওয়া অভ্যাস কোনো দিনই ছিল না। ভেবেছিল মেয়েটার সাথে কোনো রকম কথাই বলবে না, সে তার মতো, অভ্র তার নিজের মতো থাকবে। কিন্তু প্রথমে মেয়েটার এমন কথা শুনে আর চুপ থাকা যায় না। মেয়েটা কিছু না জেনে শুনেই এত নিজ ভাবলো কি করে তাকে। অভ্র উঠে গিয়ে খাটে বসা মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে, সমস্যা কি তোমার? রুমের আলোটা জ্বালালে ভালো হয়, কার সাথে কথা বলছি সেটা দেখতে না পেলে অস্বস্তি হয় আমার। আমি আপনার মোটামুটি ছায়ার মতো অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি জিজ্ঞেস করলাম সে কথার উত্তর দাও আগে। সমস্যা কি তোমার? কিসের সমস্যা? কোথাকার সমস্যা? ওসব বাজে বাজে কথা কেন বললে? আমাকে তোমার অমন মনে হয়? হ্যাঁ, অবশ্যই মনে হয়। আর মনে হয় কেন বলছি, আমি জানি তো আমি আপনার বউ নই, রক্ষিতা। আপনাদের মতো বড়লোকদের অমন দু চারজন থাকেই। চুপ! আর একটা বাজে কথা বলবে না। মেজাজ কিন্তু এমনিতেই ভালো নেই, এসব বলে আরো খারাপ করে দিও না মেজাজ। আমি চুপ করব না যতক্ষণ না আপনি আমার সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দেবেন। নিজেকে কি কোয়েশ্চেন ব্যাংক মনে করো? আপনারা সবাই মিলে আমার সাথে কেন এমন করলেন? কি করেছি? সবাই বলতে কাকে বোঝাচ্ছ? এই যে আপনি, আপনার বাবা আর আমার 3 চাচা আমাকে বাজারের জিনিসের মতো ইউজ করছেন। হোয়াট ডু ইউ মিন বাই বাজারের জিনিস? তুমি তো চরম অসভ্য মেয়ে। তুমি নিজে কি বলছো সেসবের মিনিং সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? কে তোমাকে ইউজ করেছে? আশ্চর্য তো। হ্যাঁ হ্যাঁ, বাজারের জিনিস তো কি? বাজারের জিনিসের মতোই তো কেনা বেচা করেছেন আপনারা আমায়। এত টাকা দিয়ে কেন কিনেছেন আমায়? অভ্র এবার বেশ অবাক হয়ে গেল। মেয়েটা টাকার ব্যাপার জানলো কিভাবে? এ মেয়ে কি শুধু টাকার ব্যাপারে জেনে গেছে, নাকি অন্য সব ব্যাপারে? অভ্র এবার ধীর গলায় বলল, দেখো, তুমি আসলে যেরকম ভাবছো ব্যাপারটা আসলে সেরকম নয়। তো কিরকম শুনি? আপনার কি মনে হয় আমি ছোট বাচ্চা? উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে দিলেই হলো। তুমি নিজেই উল্টাপাল্টা বুঝছো, কেউ তোমাকে কিছু উল্টাপাল্টা বোঝাচ্ছে না। বুঝি বুঝি, আমি সবই বুঝি। আপনারা প্রত্যেকেই অত্যন্ত কুৎসিত মন মানসিকতার মানুষ, আর আপনি সবচেয়ে নিকৃষ্ট। কদিন চেনো তুমি আমাকে? চেনা নেই জানা নেই, তবুও তখন থেকে একটার পর একটা বাজে কথা বলেই যাচ্ছ আমাকে। প্রশ্নটা তো আমারও, কদিন ধরে চেনেন আপনি আমায়? যদি বলি চিনি না? তো বিয়ে করলেন কেন? অন্যের বউকে নিয়ে টানাটানি করার খুব শখ? কে অন্যের বউ? কে? হ্যাঁ, বিয়ে ঠিক হওয়া আর বিয়ে হওয়া এক না। স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে আসো, বাস্তবে বিচরণ করতে শেখো। কিসের স্বপ্ন? হ্যাঁ, কিসের স্বপ্ন? সব সত্যি। শুভ্র আর আমার বিয়েটা অনেক আগে থেকে ঠিক করা। মাঝখান থেকে আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে গেলেন? আমার চাচারা এই 4 দিন কোত্থেকে জোগাড় করলো আপনাকে? আর আপনিও বা কেমন মানুষ, এই যুগেও মানুষ কেনাবেচা করেন? আমি কেমন মানুষ তা জানার আগে তোমার চাচারা কেমন মানুষ শুনি। ভাইয়ের মেয়ে 4 দিনের মাথায় বোঝা হয়ে গেল? আমি তো অনেক খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কিন্তু তোমার 3 চাচা তার চেয়েও নিকৃষ্ট। ওনারা বিক্রি করতে পেরেছে বলে আমি কিনতে পেরেছি। অভ্র কখনোই কথাগুলো এভাবে বলতে চায়নি, কিন্তু তারও একটা ধৈর্যের সীমা আছে। মেয়েটা প্রশ্নে প্রশ্নে তাকে পাগল করে দিচ্ছে। সত্যি এই 4 দিনে আমি সবার কাছে বোঝা হয়ে উঠেছিলাম। 7টা দিনেও তারা আমায় রাখলো না। আমার বাবা মা ভাইয়ের কুলখানি পর্যন্তও রাখলো না। তাহলে বোঝো আমি বেশি খারাপ নাকি তারা? এখন কান্নাকাটি করে আর কি করবে বলো? কাটাকাটি ছাড়াই বা কি করার আছে আমার? সেদিন রাতে হুট করেই শুনলাম আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা মা ভাইয়া 3 জনের স্পট ডেথ। সকালবেলা 3টা লাশ এলো আমাদের বাড়ি। আমার মনে হচ্ছিল আমিও কেন এদের সাথে লাশ হয়ে গেলাম না। কত জেদ করেছিল মাকে আমাকে
তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সেদিন কেন যে গেলাম না। কোথায় যাচ্ছিল ওনারা? আর তুমি বা যাওনি কেন? বাবার এক ফ্রেন্ডের বাড়িতে দাওয়াত ছিল, আমি এমনিতেই যাইনি। আমার বেশি লোকজনের ভেতর যেতে ভালো লাগে না, কিন্তু আমি যদি জানতাম এমন কিছু হবে, আমি সত্যিই তাদের সাথে যেতাম। আর আমিও মরে যেতাম, সব পাট চুকে যেত। চাচারা এইভাবে আমার টাকার বিনিময়ে আপনার কাছে বিক্রি করতে পারতো না আমায়। বারবার বিক্রি বিক্রি বলবে না, বলে দিলাম। বিক্রি না তো কি? হ্যাঁ, দেননি আপনারা আমার চাচাদের মোটা অঙ্কের টাকা? তোমাকে এসব কে বলেছে শুনি? আমার চাচা তো বোনই বলেছে। আমি বাবা মা চলে যাবার পরের দিন রাতেই জানলাম আপনার সাথে চাচারা আমার বিয়ে ঠিক করেছে। আমি খুব বেশি অবাক হয়েছিলাম কথাটা শুনে। চাচারা আমার সাথে এটা কিভাবে করতে পারলো, যেখানে আমার বাবা মা একজনের সাথে আমার বিয়ে অনেক আগে ঠিক করে রেখেছিল। হ্যাঁ, শুভ্রর সাথে আমার বিয়েটা বছর চারেক আগে থেকেই ঠিক করা ছিল। আগামী বছরের শুরুর দিকে বিয়েটা হবার কথা ছিল, মানে আর মাস চারেক পর। কিন্তু আমার চাচারা সেই মাস চারেক আরো অপেক্ষা করলেন না। বাবা মা আর ভাইয়া চলে যাবার দিনই আপনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো। আর তার 2 দিন পরই বিয়েটাও জোর করে দিয়ে দিল। না দিল শুভ্রকে একবার জানানোর সুযোগ, আর না দিল আপনাকে সবকিছু খুলে বলার সুযোগ। আমি চেয়েছিলাম আপনার সাথে যেভাবেই হোক দেখা করব, বলবো বিয়েটা না করতে, আপনার পায়ে পড়বো দরকার হলে। অন্তত শুভ্র আসা পর্যন্ত সময় চেয়ে নেব আপনার কাছে, তারপর শুভ্র সব ঠিকঠাক করে নেবে। কিন্তু তার আগেই আমি জানতে পারলাম এই বিয়ের বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা বিয়ের আগেই বিক্রি হয়ে গেছি আমি আপনাদের কাছে। আমাকে তো রুম থেকে এই কদিন বেরো হতে দেওয়া হয়নি। আমার ফোন ল্যাপটপ সবকিছু নিয়ে নিয়েছে ওরা। আমি না পেরেছি কারোর সাথে যোগাযোগ করতে, আর না পেরেছি পালাতে। কবে আসবে শুভ্র? আর কোথেকে আসবে? শুভ্র নেভিতে জব করে, বেশিরভাগ সময় সাগরেই থাকতে হয় তাকে। এখনো সাগরেই আছে, আউট অফ নেটওয়ার্ক। সেজন্যই তো বলতে পারিনি ওকে কিছু। ও আসবে মাস চারেক পর। সবে গিয়েছে, আমাকে সে 4টা মাস সময় দিল না চাচারা। তারা আপনাকে কোথা থেকে পেলো হুট করে, আর আপনিই বা কেন এই বিয়ে করতে চাইলেন আমি কিছুই বুঝলাম না। সবটাই ধোঁয়াশা আমার কাছে। আচ্ছা, চাচাদের না হয় স্বার্থ আছে, টাকা পেয়েছে অনেক, কিন্তু আপনার কি স্বার্থ? কেন ইনভেস্ট করলেন এত টাকা আমার জন্য? হ্যাঁ স্বার্থ তো আছেই কিছু। হ্যাঁ, জানি তো। রক্ষিতা বানিয়ে রাখবেন আমায়, এটাই তো স্বার্থ। আমি এতদিন জানতাম মেয়েরা 2 লাইন বেশি বোঝে, এখন দেখি 200 লাইন বেশি বোঝে। বাই দ্য ওয়ে, কি যেন নাম তোমার? বাহ, 3বার কবুল বলেছেন অথচ নাম শোনেননি? এটাকে আবার বিয়ে বলেন আপনি? নিজেকে আমার স্বামী দাবি করেন? লজ্জা করে না? হ্যাঁ, শুনেছিলাম কিছু একটা, অত মনোযোগ দিইনি, তাই মনে করতে পারছি না। অবন্তিকা আফরিন, অবন্তী আমার নাম। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি আহনাফ চৌধুরী অগ্রনীল। জানি মনে আছে আমার আপনার নাম। আমি আপনার মতো ভুলো না। হুম। এবার আলোটা জ্বালান রুমের। আমি অন্ধকারে ভয় পাই, আর এভাবে আপনার ছায়া দেখতে অস্বস্তি হচ্ছে আমার। আর আমার আলোতে ঘুমোতে অস্বস্তি হয়। রুম এমনই থাকবে, তোমার ইচ্ছে হলে তুমি বেলকুনিতে গিয়ে থাকতে পারো। আচ্ছা, আপনি কি ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছেন নাকি? সেজন্যই এমন তাড়াহুড়ো করে আমায় বিয়ে করলেন, প্রেমিকাকে দেখানোর জন্য? উফ, তুমি বড্ড বেশি প্রশ্ন করো। অবশ্যই করব, বলুন আমায়। হ্যাঁ, এই জন্যই দেবদাস সেজে বেলকনিতে বসে এতক্ষণ মদ গিলছিলেন আর সিগারেট ধরাচ্ছিলেন একটার পর একটা, আর পুরনো প্রেমিকার ডায়েরি খুলছিলেন, তাই না? আর আমি আপনার ডান হাতের ব্যান্ডেজটাও দেখেছি। নিশ্চয়ই ছ্যাঁকা খেয়ে হাত কেটে সুইসাইড করতে গিয়েছিলেন, তাই আপনার বাবা সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাকে কিনে দিয়েছে, তাই না? অভ্র এবার আর কোনো উত্তর দিল না। অবন্তীকে খাট থেকে জোর করে তুলে নিয়ে গেল বেলকনিতে। বেলকনির গ্রিলগুলোর সাথে কোমরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখলো। সামনে 2 হাত পা মুখ বেঁধে দিল। অতপর ব্যালকনির লাইটও অফ। এইবার হ্যাপি? এখন যে যে প্রশ্নগুলো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নিজে নিজে মনে মনে আওড়াতে থাকো। অতিরিক্ত প্রশ্ন আর অতিরিক্ত প্রশ্নকারী দুটোই আমার অপছন্দ, বলে দিলাম। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার ডিকশনারিতে ছ্যাঁকা বলে কোনো শব্দ নেই। ছ্যাঁকাকে আমি তোমার মতো একটা ছ্যাঁচড়া মেয়েকে বিয়ে করার মতো ধৈর্যও আমার নেই। এতক্ষণ অনেক ভালো বিহেভ করেছি, কিন্তু তোমার এই বাজে বাজে ধারণা আর প্রশ্নই তোমার এরকম শাস্তির কারণ। থাকো সারা রাত দাঁড়িয়ে। অবন্তী কিছু বলতে চাচ্ছিল, কিন্তু অভ্র এমনভাবে শেরওয়ানির ওড়না পেঁচিয়ে বেঁধে দিয়েছে কোনো প্রকার শব্দ বের করার অবকাশ নেই। অভ্র রুমে গিয়ে বেশ শান্তিতে শুয়ে পড়ল। বেলকনিতে আলো নেভানোর জন্য পুরো রুমটা আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে, তবে বেলকনির পিছনে গার্ডেন থেকে একটু একটু আলো আসছে। অবন্তী সেই আলোর দিকে তাকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে আরও এক দফা ভয় পেয়ে গেল। এমনিতেই অন্ধকারে বড্ড ভয় পায় মেয়েটা। ব্যালকনির ঠিক নিচেই বাড়ির বাইরে গার্ডেনের পাশে বেশ কিছু কবর দেখা যাচ্ছে।
টাইলস দিয়ে বাঁধানো, তাই হালকা আলোতেও চকচক করে জ্বলছে কবরগুলো। অবন্তী সেদিক থেকে চাইলেও চোখ ফেরাতে পারছে না। আচ্ছা, কবরগুলো কার? এখানে আরব্য রজনীর মতো কোনো ঘটনা ঘটেন না তো? বিয়ে করে করে পরের দিনই তাকে মেরে ফেলা হয় না তো? এর জন্যই সদ্য বাবা মা হারা অবন্তীকে বিয়ে করেনি তো অভ্র, যেন মেরে ফেললেও কেউ মিসিং ডায়েরি না লেখাতে পারে। অবন্তী মোটামুটি নিশ্চিত আজ রাতই তার জীবনের শেষ রাত। সকাল হলেই পাঠার মতো বলি দেবে তাকে। এজন্যই এমন হাত পা বেঁধে রেখেছে। লোকটাকে এমনিতেও অবন্তীর সাইকো মনে হয়েছিল। আচ্ছা, লোকটা নেক্রোফিলিক নয় তো? হতেই পারে। বারবার পেছনের কবরগুলোতে তাকাচ্ছে সে। টাইম পেট্রোলেও এমনই কাহিনী দেখেছে সে। ভয়ে ঘেমে একাকার অবস্থা। পানি তেষ্টাও পেয়েছে প্রচুর। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। না কিছু করার নেই। না পারছে কথা বলতে, না পারছে নড়াচড়া করতে। আচ্ছা, এই অভ্র যদি ওকে মেরে ফেলে, শুভ্র কি জানতেও পারবে কোনোদিনও? নেটওয়ার্ক রেঞ্জে চলে আসলে নিশ্চয় ফোন দেবে ওকে, কিন্তু ফোন তো চাচা কেড়ে নিয়েছে। এখন যদি অভ্র মেরেও ফেলে, চাচারা একবারও খোঁজ নেবে না। তারা তো বোঝা মুক্ত করেছে। জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের। বাবার পর চাচারাই ছিল গার্জিয়ান। শুভ্র তো কিছুদিন পরেই ফিরত। কি হতো আর কিছুদিন তাদের কাছে রাখলে? শুভ্রকে তো ফ্যামিলিতেই মেনে নেওয়া হয়েছিল। প্রণয় অতপর পরিণয়ের রূপ নিতে চলেছিল সম্পর্কটা। শুভ্রর বাবা ছিল না। বাবা মারা যাবার পর মায়ের আবার বিয়ে হয়ে যায়। দাদির কাছে থেকে মানুষ হয়েছে। দাদি মারা যাবার পর আর তেমন কেউ ছিল না। মাঝে মাঝে ফুপুর বাড়ি যেত দেখা করতে। সেখানে কোনো এক চৈত্রের দুপুরে অবন্তীর সাথে দেখা হয়েছিল প্রথম। অবন্তীর নানা বাড়ি ছিল ওখানে। বছর মোটে 2-1 মাস দেখা হতো অবন্তীর শুভ্রর সাথে। বেশিরভাগই সাগরে থাকতে হয় তাকে। শুভ্র ফিরে এসে যখন জানতে পারবে, নিশ্চয়ই ভাববে আমি লোভী। ভালো অপশন পেয়ে বিয়ে করে নিয়েছি। চাচারা তো আর আসল সত্যটা বলবে না যে তারাই আমায় বিক্রি করে দিয়েছে। শুভ্র অভ্র, অভ্র শুভ্র, শুভ্র অভ্র। এসব ভাবতে ভাবতে অবন্তীর চোখে যেন অন্ধকার হয়ে আসছিল। এদিকে অভ্র ঘুমের ভান করে পড়ে থাকলেও আসলে সে জেগেই আছে। এক দৃষ্টে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারের ভেতর শুধু অভাবটা ছায়ার মতো দেখা যাচ্ছে। এটাও বোঝা যাচ্ছে মেয়েটা বারবার পেছনে তাকাচ্ছে, কিন্তু অভ্রর নজর সরছে না কোনোভাবে মেয়েটার দিক থেকে। অভ্র অবন্তীকে প্রথম দেখেছিল ঠিক 4 দিন আগে, যেদিন তার ফ্যামিলি সবার অ্যাক্সিডেন্ট হয়। বাবার সাথে গিয়েছিল ওদের বাড়ির ডিলের জন্য। ওর বাবা বাকিদের সাথে ডিল নিয়ে আলোচনা করছিল, কিন্তু অভ্র বারবার রুমের বাইরে উঠানে একটা মেয়ের দিকে আর চোখে তাকাচ্ছিল। হ্যাঁ, সে মেয়েই অবন্তী। তবে সেদিন কি আর জানতো এই মেয়েটাই তার পরিপূরক? তার সাথে লেখা আছে ভবিষ্যৎ। অবন্তী 3টে লাশের সামনে বসে প্রলাপ বকছিল আর বারবার জ্ঞান হারাচ্ছিল। সেদিন অবশ্য তার মুখ ঠিক মতো দেখতে পারেনি অভ্র। সাদা ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেয়া ছিল, শুধু কান্নার আওয়াজটা ঠিক মতো পাচ্ছিল। অভ্রর মনে আছে মা যেদিন মারা যায় সেদিন ঠিক এভাবেই কেঁদেছিল অভ্র। না, এর চেয়েও বেশি হতে পারে। সেদিন রেনু খালা ছাড়া কেউ ওকে আগলে নেয়নি একবারের জন্য। কেউ না, বাবাও না, বড় 2 বোনও না। সেদিন থেকে মায়ের পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশের মতো কয়লা হয়ে গেছিল তার জীবন। হয়তো কয়লা হয়ে গেছিল তার মনও। সবার দোষারোপে সেও ধীরে ধীরে বিশ্বাস করে নিয়েছে মায়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। অনেকক্ষণ অবন্তীর দিকে চেয়ে চেয়ে এসব পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এলো অভ্র বুঝতেই পারেনি। এ চোখে যে বড়ই ক্লান্তি। এ ক্লান্তি কি কোনোদিন শেষ হবার? ভোরে রেনু খালার জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল অভ্রের। চোখ ঘুষতে ঘুষতে দরজা খুলে দিল সে। কি ব্যাপার রেনু খালা? তুমি জানো না আমি এত সকালে ঘুম থেকে উঠি না? অব্রনীল, আর কত পাগলামি করবে বাবা আমার? দেশে ফিরেছ সবে 7 দিন, ফিরে থেকে আবার একটার পর একটা পাগলামি শুরু করে দিয়েছো তুমি। বাবা, এসব করতে থাকলে কিন্তু আমি তোমাকে আবার দেশের বাইরে পাঠিয়ে দেব। আমি তো আবার চলে যেতেই চেয়েছিলাম রেনু খালা। বাবা এবার পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব নিয়ে নিয়েছে আমার। বলেছে ওই মেয়েটার সাথেই নাকি থাকতে হবে, তাও এই দেশেই। আমার জাস্ট অসহ্য লাগে লোকটাকে। যখন আমি তার কাছে থাকতে চাইতাম তখন সে আমাকে দূরে পাঠিয়ে দিল। আবার এখন চলে যেতে চাইছি, এখন আবার পায়ে শেকল পরিয়ে দেবার মতো করে আটকে রেখেছে। হয়েছে হয়েছে, সে শেকল পরানোর জন্য কে দায়ী তা তুমি নিজেই জানো। তাই বলে তুমি মেয়েটাকে ওভাবে বেঁধে রাখবে? এসব কি অসভ্যতা অব্রনীল। আমি তো তোমাকে এমন শিক্ষা দিইনি। নাকি বড় বোনের কাছে এতদিন থেকে এসব শিখে এসেছো? অর্পির কাছে থেকে থেকে তো অসভ্যতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি দিন দিন।
এতটা বেপরোয়া হওয়া ঠিক না। যাও, খুলে দাও বলছি। ওহ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি করব, বড্ড প্রশ্ন করছিল মেয়েটা। তুমি কোথা থেকে দেখলে? শুধু আমি না, সকালবেলা গার্ডেনে যারা কাজ করেছে ওরাই আগে দেখেছে, তারপর আমাকে ডেকে দিয়েছে। গার্ডেনে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তোমার ব্যালকনি আর লাল বেনারসি পরা তোমার বউ। ভাইজান দেখার আগে তাড়াতাড়ি খুলে দাও বলছি ওকে। ও হ্যাঁ, ঠিকই বলেছো। কখন যে ঘুমিয়ে পড়েছি, উফ, সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। আর রেনু খালা শোনো, আমার অর্পি আপু অনেক ভালো, বাবার চেয়ে অনেক ভালো। তুমি তার নামে কিছু বলবে না। অর্পি আপু আমার বোন নয়, মা আমার। আর আমি? তুমি তো রেনু খালা। জেলাস ফিল করো? শোনো, এই পৃথিবীতে আমার 3টে মা। আমার মা হচ্ছে আমার প্রথম মা, তুমি আমার দ্বিতীয় মা, আর অর্পি আপু আমার তৃতীয় মা। হয়েছে, যাও, বউকে খুলে দাও এবার। বাড়ির সব কাজের লোকজন হাসাহাসি করছে, বলছে বাসর রাতে বউকে বেঁধে রেখেছে ছোট সাহেব। কিসের বউ? ধর, বাদ দাও তো। অব্র ব্যালকনিতে গিয়ে দেখতে পেল অবন্তী ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে। বাঁধনগুলো খুলে দিতে ঢলে পড়ল অব্রের উপর। এ মেয়ে কেমন মেয়ে রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুমোয়। একবার ডাক দিয়েও সাড়া না পাওয়ায় বুঝতে পারল এটা ঘুম নয়, সেন্সলেস হয়ে পড়েছে। অব্র আর রেনু খালা মিলে খুব সাবধানে জ্ঞান ফেরালো অবন্তীর। বাবার কানে সব গেলে খবর আছে। অবন্তী, হ্যাঁ অবন্তী, ঠিক আছো? পানি দেবেন প্লিজ? অব্র ওকে পানি দিতে দিতে বলল, পানি কিন্তু দিচ্ছি, তবে একটা শর্ত আছে। পাকনামো করে কাল রাতের কথা বাবাকে বলবে না, বলে দিলাম। তাহলে আজ রাতে সিরিয়াসলি মাটির নিচে চাপা দিয়ে ফেলবো তোমায়। আমি বেঁচে আছি। মানে কি? আমাকে কি আপনারা আজই বলে দেবেন? কি দেব? অব্র, তুমি কি কাল রাত নিজে মদ খেতে খেতে তোমার বউকেও খাইয়েছো? আর কত নিচে নামবে তুমি? না না, কি বলছো খালা এসব? আমি তো শুধু একটু বেঁধে রেখেছিলাম রাগ করে। হয়েছে, থাক। অবন্তী, তুমি বরং ঘুমিয়ে নাও একটু। এখন তো ভোর, কিছুক্ষণ পরে ডেকে দিলে নিচে নামবে একটা সুন্দর শাড়ি পরে। তোমার শ্বশুর তোমাদের সাথে সকালের নাস্তা করবেন বলেছেন। খাবার টেবিলে অব্র ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে বসে খেয়েই যাচ্ছে। না তাকাচ্ছে বাবার দিকে, না তাকাচ্ছে অবন্তীর দিকে। কখন বুঝে এই মেয়ে সব বলে দেয় বাবাকে। অবন্তী কোনো কথাই বলছে না। সত্যিই যদি মেরে চাপা দেয় মাটিতে। মৌনতা কাটিয়ে অব্রর বাবা আজমির চৌধুরী বলে উঠলেন, অব্র, তোমার রুমে আজকাল দড়িও থাকে? কি দড়ি? কই না তো। কে বলেছে এইসব ফালতু কথা? অবন্তী, এই মেয়ে তো একটা ফাজিল মেয়ে, ও নিজেই দাঁড়িয়েছিল ওভাবে। বাহ, মিথ্যে বলাটাও তো ঠিক মতো শিখে উঠতে পারো নি ঠিক মতো। ঠিকই বলেছো, সত্যি মিথ্যে বলতে পারি না আমি ঠিকভাবে। আমার মিথ্যে ভালো লাগে না। এক্ষুনি সরি বলো, সবার সামনে সরি বলো, কান ধরে বলো, উঠো, দাঁড়াও। আশ্চর্য, ওই মেয়েটা আমাকে রাগিয়ে দিয়েছিল, তাই আমি। শোনো বাবা, আমি ইনোসেন্ট। আশ্চর্য দেখেছো কি? সারা রাত বউকে সংসাজিয়ে বেঁধে দাঁড় করে রাখিয়েছিল, তাই না? এবার তুমি সংসাজে দাঁড়িয়ে থাকবে আজ সারাদিন। সবার খাওয়া শেষ হলে এই ডাইনিংয়ে উঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে আজ সারাদিন। তাছাড়া ক্রেডিট কার্ড তো নিয়েছই। এ মাসের পকেট মানি যা দিয়েছি তাও নিয়ে নিব বলে দিলাম। বেশি আজকারা পেয়ে দিন দিন বাদর থেকে শিম্পাঞ্জি হয়ে উঠছো তুমি। অব্রর কিছু করার নেই এই মুহূর্তে এছাড়া আর। সবার নাস্তা শেষে টেবিলে উঠে কান ধরে দাঁড়িয়ে আছে। তারপর অবন্তীকে সরি বলছে। ভবিষ্যতে এমন করবে না সে প্রতিজ্ঞা করছে। অবন্তী ওকে দেখে খিলখিলিয়ে হেসেই যাচ্ছে। এ বাড়ির সবাই এই প্রথম অবন্তীকে হাসতে দেখলো। আজমির সাহেব ওর মাথায় হাত রেখে বললেন, মা, তুমি এভাবে হাসি খুশি থাকবে সবসময়। বাড়ির মেয়ে মনমরা হয়ে থাকলে বাবার কি ভালো লাগে বলো? আমি তো তোমার বাবাই, তাই না? আমার আরও 2টো মেয়ে আছে, তাদের তুলনায় ভালোবাসা তুমি কম পাবে না বলে দিলাম। যা হারিয়েছো তার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবে এবারের সবাই তোমায়। আর আমার ছেলেটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ও তো তোমারই পরিপূরক, ওকে শুধরে নেওয়ার দায়িত্বও তোমার। বাবা, আপনি ভুল বললেন। আমি ওনার পরিপূরক নই। আমি শুধুই ওনার জন্য কিনে দেয়া এক দাসী। আপনি শুধুমাত্র আপনার আদরের ছেলের মনোরঞ্জন আর খামখেয়ালিপনা মেটানোর জন্যই আমাকে কিনে দিয়েছেন ওনাকে। দেখো মা, আমি তোমার বাবার বয়সী। আমার সাথে কথাবার্তা তোমার আর একটু সংযতভাবে বলা উচিত। আর আমার ছেলেকে তুমি ভুল বুঝছো। ও আর যাই হোক এমন না। তো আমি তো ঠিকটাই বুঝতে চাই, জানতে চাই। জানিয়ে দিন আমার ঠিকটা। যাই হোক, সন্ধ্যা রিসেপশন পার্টি আছে। বাবা বলে ডেকেছো যখন, আশা করি পার্টিতে সবার সাথে সবাই থেকে বাবার মান রাখবে। জি, আমি চেষ্টা করব। কারণ প্রথম দেখায় আমি আপনার মাঝে কোথাও যেন আমার বাবাকে খুঁজে পেয়েছি।
কিন্তু আপনারা আমাকে সব প্রশ্নের উত্তর না দিতে চাইলেও আমি নিজেই খুঁজে বের করব সব উত্তর। সেসব প্রশ্নের উত্তর তুমি কখনোই খুঁজে পাবে না অবন্তিকা আফরিন। অবন্তী, এ বাড়িতে অনেক পুরনো প্রশ্নের উত্তরই আজও মেলেনি, আর তোমার এসব তো নতুন প্রশ্ন। এরা শুধু জানে না, থাক বললাম না, এদের মান সম্মান বড্ড বেশি। অব্র ওর বাবার চোখে চোখ রেখে তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলল। তারপর টেবিল থেকে নেমে বাড়ির বাইরে গার্ডেনে চলে গেল। অব্রের বাবা এ বিষয়ে আর কথা বাড়ালেন না। অবন্তী বেলকনিতে দাঁড়িয়ে ঠিক দেখতে পাচ্ছে অব্র প্রথম কবরটার পাশে বসে ফিসফিসিয়ে কিছু বলছে। মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে কোনো ব্যাপারে বিচার জানাচ্ছে। অব্রের এসব কাণ্ড দেখে কেমন যেন অদ্ভুত ভয়ে শরীর হিম হয়ে আসছে। ঘরের পাশে এরকম গোরস্থান, দাদির কাছে ছোটবেলায় বিভিন্ন গোরস্থান নিয়ে অনেক কিছু শুনেছে সে। হুট করেই কাঁধে কারো শীতল হাতের স্পর্শ পেল সে। রেণুখালা, আপনি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওই যে ওনাকে। আচ্ছা, ওনার কি কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে? কি বলতে চাইছো? আমার ছেলে পাগল? একদিন হলো সবে এসেছো, নতুন বউর মতো থাকার চেষ্টা করো। উনি আপনার ছেলে? উনি না আপনাকে রেণুখালা বলে ডাকে? এখন দেখছি অবরনীল ঠিকই বলে, তুমি বড্ড বেশি প্রশ্ন করো। হ্যাঁ, আমি ওর মা না, তবে মায়েরই মতো। শুধু যে জন্ম দিলেই মা হওয়া যায় তা কোনো কথা, জন্ম না দিলেও মা হওয়া যায়। মায়ের মতো যে লালন পালন করে সেও মা হয়। বুঝলাম, কিন্তু উনি ওখানে কি করেন, কার সাথে কথা বলেন, আর ওনার আসল মা কোথায়? কি করবে ওর মার সাথে কথা বলে? মানে? ওটা এ বাড়ির পারিবারিক কবরস্থান। অবরনীল যে কবরটার পাশে বসে আছে ওটা তনু আপা মানে অবরনীলের মার কবর। ও আচ্ছা, আগে বলবেন তো। আমি খামোকা কি না কি ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম কাল রাত থেকে। কি ভেবেছো? না, কিছু না। অবরনীল তোমার চেয়ে 2-3 বছরের বড় হবে না? খামোখা আপনি আপনি বলে সম্বোধন করছো কেন? অচেনা অজানা মানুষকে হুটহাট তুমি বলার অভ্যেস আমার নেই। কয়জন মানুষের চেনা জানা মানুষের সাথে বিয়ে হয়, চিনে জেনে নিতে হয়, তার সাথে আপন করে নিতে হয়। আচ্ছা, ওনার মায়ের কি হয়েছিল? কতদিন হলো মারা গেছেন উনি? সেসব না হয় অন্যদিন শোনো, সবে তো এসেছো বাড়িতে। এত প্রশ্ন উত্তর না খুঁজে আগে সবাইকে আপন করে নিতে চেষ্টা করো। কেন খালা, অন্যদিন শুনবে কেন? এই বে, তোমার অনেক কৌতূহল তাই না আমার ব্যাপারে? ভালো করে শুনে রাখো, আমার মাকে খুন করা হয়েছে আগুনে পুড়িয়ে। আর কে খুন করেছে জানো? আমি নিজে করেছি। তুমি যদি আমার আর কোনো ব্যাপারে নাক গলাও, তোমাকেও একইভাবে পুড়িয়ে মারবো আমি, কয়লা হয়ে যাবে একদম। অবন্তী এসব শুনে অবাক হয়ে কিছু একটা বলতে চাইছিল। রেণুখালা চোখ দিয়ে ইশারায় তাকে কিছু বলতে নিষেধ করলো। অবন্তী আর কথা বাড়ালো না, বেশ ভয় পেয়ে গেছে কথাগুলো শুনে। শুধু আর একবার অব্রকে নতুনভাবে পা থেকে মাথা অবধি দেখে নিল। অবন্তী বুঝতে পারছে তার হার্ট খুব বেশি দ্রুত বিট দিচ্ছে। বেড সাইডে রাখা পানির বোতল থেকে পৌনে 1 বোতল এক নিঃশ্বাসে খেয়ে নিল সে। অব্র এখনো তার দিকে চেয়ে চেয়ে রাগে ফুঁসছে। অবরনীল তোমাকে না বলেছিল ওইসব বাজে কথা আর মনে করবে না? পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, আমি তো করি, অবন্তীও করবে একদিন, দেখো। তুমি আর একটা কথাও বাড়িও না। তোমার মনে রাখতে হবে তুমি জেএসএস ফ্যামিলির ছেলে নয়, রয়্যাল ফ্যামিলি এটা। একসময় তোমার পূর্বপুরুষের জমিদারি ছিল এই এলাকায়। তোমার আচার আচরণ কথাবার্তায় আরো সংযত হওয়া উচিত। তোমার কোনো একটা কথার ফাঁকে যে থার্ড পার্সনরা কোনো সুযোগ না পেয়ে বসে। এ বাড়ির ভেতরেও যেমন ছারপোকা আছে, বাহিরেও আছে। তাদের সব কিছু কুড়ে কুড়ে খাওয়ার সুযোগ তুমি না শেষে দিয়েই বসো। এসব কিছু তোমার সব কিছুর দায়িত্ব এখন থেকেই নিতে শিখো। খামখেয়ালিপনা এখন বাদ দিতে শেখো। ভাইজান আজ তোমার অফিসিয়ালি ইন্টারভিউ করাবে তোমাদের দুজনকে, সব বিজনেস ক্লায়েন্টদের সামনে, জুনিয়র চৌধুরী আর অবন্তীকে মিসেস হিসাবে। আর নতুন এমডি হিসাবেও তোমার নাম অ্যানাউন্স করতে হবে। নিজেকে নিজের ভালো পাগলেও বোঝে, তাই আশা করি দুজনেই পার্টিতে ম্যাচিওর আচরণ করবে।
রেণুখালা সন্ধ্যার পার্টির জন্য ড্রেসগুলো ওদের দিয়ে চলে গেলেন, কিন্তু অবন্তীর মন থেকে এখনো ভয় যাচ্ছে না। সত্যি সত্যি নিজের মাকে খুন করেছে নাকি লোকটা? খালার বাকি কথাগুলো মন থেকে সরছে না। সন্ধ্যায় পার্লার থেকে মেয়েরা এসে অবন্তীকে সাজিয়ে দিল। অবন্তী আয়নার সামনে বসে আছে তখন থেকে, নিজেকে নিজেই চিনতে পারছে না। এতদিন সেলিব্রিটিদের এভাবে সাজতে দেখেছে বিয়েতে, আজ নিজেকেও তার কেমন যেন সেলিব্রিটি মনে হচ্ছে। নিচে কত লোকজন, ওদের নাম অ্যানাউন্স করার সাথে সাথে অব্র ওকে হাত ধরে রেড কার্পেট দিয়ে নিয়ে যাবে স্টেজে, সেরকমই বলে গেছেন অব্রর ফুপু। অবন্তী নিজের হাতে মেহেদির দিকে তাকালো। খুব গাঢ় রং হয়েছে কেন যেন আজকে। নাকের নথটা বেশ বড় হওয়াতে বেশ অস্বস্তি হচ্ছে, তবে এটার জন্য রয়্যাল রয়্যাল একটা ভাব এসেছে। এরকম বড় নথ সাধারণত আগের জমিদার গিন্নিরাই পরতো। গহনাগুলো খুব ভারী, নিজেকে নিজের আজ অন্যরকম সুন্দর লাগছে ওর। অব্র পেছনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নার শার্টের ইন ঠিক করে নিল। ফর্সা লম্বা ছিপছিপে চেহারা, আয়তকার শুষ্ক চোখ, শার্টের উপর দিয়ে বাইসেপস মাসেল স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো বারবার কপালের উপর পড়ছে। অব্র বারবার হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। অবন্তী আয়নার ভেতর দিয়ে আর চোখে সেসব দেখছে। স্যুট টাই পরে নিল অব্র। খুব ম্যানলি লাগছে। খুনি খুনি ভাবটা স্যুট টাইয়ের যেন ঢাকা পড়ে গেছে। চুলে হালকা জেল দিতে দিতে অব্র আয়নাতেই আর চোখে তাকাচ্ছিল অবন্তীর দিকে। দুজনেই একসাথে আর চোখে তাকাতে অবন্তী চোখ নামিয়ে নিল। অব্র হাঁটু গেড়ে ওর বরাবর বসে পড়ল। কি কি দেখা হচ্ছে আর চোখে? সোজা চোখে দেখতে পারো না? আর চোখ নামিয়ে নেই আর কি আছে? আমার চোখে চোখ রেখে তাকাতে পারো না? শাস্তি হিসেবে এই জেলগুলো তো এখন মুখে মাখিয়ে দিই। আপনার ইচ্ছা, আমি আর আপনাকে কিছুই বলবো না কোনো ব্যাপারে। আমি ভয় পাই আগুনে। আপনি আগুনে না পুড়িয়ে অন্য যে কোনো ভাবে। বাহ, সকালের মেডিসিনে ভালোই কাজ হয়েছে। এইভাবেই চুপচাপ থাকবে সব সময়। নাকের নথটা ঠিক করে দিয়ে ঘুমটা আর একটু টেনে দিল অভ্র। মুচকি হেসে নখে একটু ঢিলে হওয়া আংটিটাও ঠিক করে নখের সাথে এঁটে দেওয়ার চেষ্টা করলো। মেঝের এক কোণে পড়ে থাকা ডায়েরিটার দিকে আবার চোখ পড়ল অভ্রের। ওটা নিয়ে আবার বেডে বসে পড়ল অভ্র। পাতাগুলো কিছুটা আটকে থাকায় অতি সাবধানে একটার থেকে আর একটা ছাড়াচ্ছিল। এরই মধ্যে অভ্রর ফুপু এলেন। কিরে অভ্র, তুই আর কবে বড় হবি? এটা ডায়েরি নিয়ে ঘাটাঘাটির সময়? যা, অবন্তীকে নিয়ে নিচে যা। কোত্থেকে কি ডায়েরি বের করেছিস তুই? এরকম মেটমেটে কালারের কিসের ছাপ এগুলো? রাখ ওটা, কাজের সময় যত অকাজ। ফুপু ওর হাত থেকে নিয়ে নিল। ফুফু, আমি কিন্তু আমার হাত থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে একদমই পছন্দ করি না। দাও আমাকে, ওটা দাও বলছি। অভ্র ডায়েরিটা আলমারিতে নিজের কেবিনে রেখে দিল। অভ্র অবন্তীর হাত ধরে রেড কার্পেট দিয়ে স্টেজের দিকে হেঁটে যাচ্ছিল। চারদিকে অনেকেই ফোনে ক্যাপচার করে রাখছে, আর ফটোগ্রাফাররা তো আছেই। চারদিকে এত ফ্ল্যাশের আলো, অবন্তী একসাথে এত লোক কখনো দেখেনি। তাও আবার সবার নজর তাদের দুজনের উপর। মনে হচ্ছে সবকিছু স্বপ্নের মতো, শুধু হাত ধরে থাকা মানুষটা বাদে। সে তার স্বপ্নের কেউ নয়। হুট করে মাঝপথে এসে অভ্রর কি যেন মনে হলো। সে অবন্তীর হাত ছেড়ে হন হন করে হেঁটে গেল পেছনে, আবার বাড়ির ভেতরে চলে গেল। কি হলো কেউ কিছুই বুঝলো না। অবন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? তার কি সামনে যাওয়া উচিত, এগিয়ে, নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবে? কিছুই বুঝে উঠতে পারছে না। এত লোকজনের মধ্যে হুট করে অসহায় লাগতে শুরু করলো। এদিকে অভ্র রুমে ঢুকেই আগে আলমারি লক করে নিল। লক করতে একদম ভুলে গেছিল যে। রুম থেকে বের হয়ে আবার কি যেন মনে হলো। রুমের দরজাটাও লক করে দিয়ে আবার নিচে নেমে আসলো। দৌড়ে এসে অবন্তীর হাত আরো শক্ত করে ধরে আবার সামনের দিকে চলতে লাগলো ওকে নিয়ে। এ হাত কেমন যেন অনেকখানি ভরসার হাত মনে হলো অবন্তীর কাছে। সত্যি কয়েক মুহূর্তের জন্য এত লোকের মাঝেও একা লাগছিল তার। এখন আর একা লাগছে না, পাশে আছে তো কেউ হাত ধরার। আজমির চৌধুরী আজ বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এত শত প্রশ্নের উত্তর সামলিয়ে দিতে তাকে প্রায় হিমশিম খেতে হচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে সবার প্রায় একই কথা, ছেলের বিয়ে এত তাড়াতাড়ি কেন? সবে পড়াশোনা শেষ করে দেশে এলো, আগে কিছুদিন বিজনেস সামলাতো, সব কিছু শিখে উঠত। এখন তো বউ নিয়েই পড়ে থাকবে, ব্যবসায় মনোযোগ না দিয়ে। কেন এত নর্মাল ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে? কনের বাড়ি থেকে কেউ আসেনি কেন?
আরও শত শত প্রশ্ন। অর্ণি অব্রের মেজ বোন। এসে অব্রর খোঁজ করতে আজমির সাহেবের চোখ পড়ল স্টেজের দিকে। অবন্তী সবার সাথে ঠিকভাবেই হেসে হেসে কথা বলছে, কিন্তু অব্র তো নেই। আজমির সাহেব ঠিক বুঝতে পারলেন অব্র কোথায়। অব্রকে ফিসফিসিয়ে মায়ের সাথে কথা বলতে দেখে আজমির সাহেব ওর কাঁধে হাত রাখলেন। অব্র ফেরার পর থেকে আবার এসব শুরু করেছো দেখছি, লোকে পাগল বলবে তো। বাবা ওঠো, চলো, সবার সাথে কথা বলবে, চলো। বাবা, আমার পাসপোর্টটা দিয়ে দাও। আমি চলে যাব অর্পি আপুর কাছে, জানুয়ারি বা অন্য কোথাও। আমি এখানে থাকবো না। আমি তোমাদের সব সময় অনেক ঝামেলায় ফেলি, ফিরবো না, ঝামেলাও ফেলবো না, কথা দিলাম। আর অবন্তী কোথায় যাবে? ও চাইলে যাবে আমার সাথে, না চাইলে যেখানে ইচ্ছে। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। বাবা, আমার ভালো লাগছে না, আমি হাঁপিয়ে উঠেছি। এটা একটা কানামাছি খেলা চলছে, এসব কতদিন চলবে? আমি একদিনেই ক্লান্ত, আমি আর পারি না তোমাদের মতো। চুপ, একদম চুপ। তুমি জানো না দেয়ালেরও কান আছে? আমি আছি তো নাকি? আমার জন্য তোমাদের কত কত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আমার ভালো লাগছে না এসব। আমি সামনে নিয়েছি তো সবটা। তবু আমার ভালো লাগছে না এসব। ও আচ্ছা, সেই হুঁশ তাহলে আপনার আছে? আপনার আবার খারাপও লাগে? দেখ অর্পিপু, আমি তোর সাথে কথা বলছি না, আমি বাবার সাথে কথা বলছি। তা বলবে কেন? বাবা, তুমি একে আরো কত কাল এভাবে সাপোর্ট করে যাবে? হ্যাঁ, রোজ রোজ একটা করে স্ক্যান্ডাল না করলে তো ওনার রাতে ঘুমই হয় না। আর আমরা সবাই আছি তো সেসব সামলাতে। ওনার আর কি, খাচ্ছে দাচ্ছে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এবার তো আবার বোনাস হিসেবে নতুন বউ পেয়েছে। বাবা তুমি কি ভাবো বিয়ে দিয়েও পাগলা ঘোড়ার পায়ে লাগাম লাগানো যাবে? কি হলো, পাগলা মতো আরো বেড়ে গেল। এই ছেলেকে আজ তুমি বিজনেসের সব ভার দিতে চেয়েছিলে, সামান্য রেড কার্পেটে কি করলো দেখেছো? পাগলামের একটা লিমিট থাকা উচিত। এখন আবার জুতো মোজা খুলে এখানে এসে আরামে বসে আছে, সবাই হাসাহাসি করছে। আবার কাল রাতে নাকি বউকে বেঁধে রেখেছিল। বাবা, ওর এসব খামখেয়ালি কোনো দিনও শেষ হবে না। ওকে দায়িত্ব দিয়ে এত বছরের বিজনেস তুমি লাটে তুলতে পারো না বাবা। ওসব তুমি আর তোমার দু জামাই যেভাবে সামলাচ্ছ ওভাবেই সামলাও। বাতরের গলায় মুক্তোর মালা পরিয়ে লাভ নেই। এই অর্পি আপুর কাছে ক বছর তো ভালোই ছিলি, ফিরতেই আবার রেণুখালা তোকে উস্কায়, তাই না? তোর থেকে আর কি বা আশা করা যায়? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপু, তুই রেণু খালার নামে কিচ্ছু বলবি না। তোর যে আমাকে সহ্য হয় না সেটা আমি ভালো করেই জানি। যা বলার আমাকেই বল। দেখেছো বাবা, দেখেছো? রেণু খালার নাম নিতেই কেমন ফোঁস করে উঠলো। অভ্র, তুই বাড়ির আয়াকে আয়ার জায়গায় রাখতে শেখ। আর তোকে আমার সত্যিই সহ্য হয় না রে। নিজের মায়ের খুনিকে চোখের সামনে এরকম দেখলে কারোরই ভালো লাগবে না। জেলে পচে মরলে তবেই আমি শান্তি পেতাম। তো জেলে পাঠিয়ে দিলেই পারতি। তুই জেলে গেলে আবার নতুন করে এত অশান্তি কে করতো? তোর তো আবার শান্তি ভালো লাগে না, সব কিছু স্পয়েল করাই তো তোর কাজ। পার্টি তো শুরুতেই খেটে দিয়েছিস জোকারের মতো আচরণ করে। নিজের তো মান সম্মান নেই, আবার আমাদের মান সম্মানও দিন দিন মাটিতে লুটোচ্ছিস। বউয়েরও খুব শান্তি পেয়েছিস, তাই না? শান্তি তো এখনো আমি পাইনি। তোকে অনেকক্ষণ থেকে চুপ থাকতে বলছি, কিন্তু তুই একের পর এক আমাকে অপমান করছিস। আমি সবকিছু স্পয়েল করতে ভালোবাসি, তাই না? দেখ এবার স্পয়েল করা কাকে বলে। অব্র জুতা মোজা ছাড়াই হন হন করে হেঁটে গেল পার্টিতে। কি করবে ভাবতে ভাবতেই চোখ পড়ল অবন্তীর দিকে। ও তখন সবার সাথে কথা বলতে ব্যস্ত। এই মেয়েটার জন্যই তো যত অশান্তি শুরু হয়েছে। সবার কাছে কথা শুনতে হচ্ছে। সোজা স্টেজে অবন্তীর সামনে গিয়ে দাঁড়ালো। এরপর কোনো কথা না বলে এক এক করে অবন্তীর গলা, হাত, কান টেনে হিসড়ে সবগুলো অর্নামেন্টস খুলতে শুরু করলো। নথ টেনে খুলতে গিয়ে নাক থেকে বেশ রক্তও পড়ছে। হাড়গুলো টেনে হিসড়ে খোলার জন্য গলা ঘাড়েও বেশ আঁচড় পড়েছে। চুল থেকেও সোনার কাঁটাগুলো টেনে হিসড়ে খুলতে গিয়ে চুলের একাকার অবস্থা। চুলের উপর শাড়ি সাথে ম্যাচিং করে পরা ওড়নাটাও একটানে খুলে ফেলেছে। গেস্টরা সবাই আহম্মকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর অবন্তী আবার সেই প্রথম রূপে যেন অভ্রকে দেখছে। পুতুলের মতো দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হাত পা যেন ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি তো জোকার, এখন আমার বউ জোকার। সবাই হাসুন প্লিজ। এতক্ষণ নাকি শুধু আমাকে নিয়ে হাসছিলেন, এখন আমাদের দুজনকে নিয়েই হাসুন। হাসুন, সবাই তালি দিন। আর কত প্রশ্ন আমাদেরকে নিয়ে আপনাদের, তাই না? লেট মি ইন্ট্রোডিউস, আমি আহনাফ চৌধুরী, আর ও অবন্তিকা আফরিন আহনাফ চৌধুরী।
আমি এ বাড়ির পুরাতন জোকার আর ও নতুন জোকার। আসলে একা একা জোকারি করতে করতে বড় হয়ে গেছি, তো নতুন পার্টনার। কথা শেষ না করতে আজমির চৌধুরী এসে সবার সামনে ছেলেকে থাপ্পড় দিলেন। অর্নি আর ওর হাজবেন্ড পেছনে দাঁড়িয়ে বেশ মজা পাচ্ছিল। এমন কিছু চেয়েছিল তারা। শুকনো কাঠে আগুন ধরানো যে খুব সহজ। হালকা একটু কেরোসিন আর দিশলাই হলেই যথেষ্ট। রেনু খালা অবন্তীকে চাদর জড়িয়ে ভেতরে নিয়ে গেলেন। গার্ডরা চৌধুরী সাহেবের ইশারায় অব্রকে টেনে হিঁচড়ে গেস্ট রুমে নিয়ে গিয়ে লক করে রাখলো। অবন্তী বেশ ভয় পেয়ে গেছে, হাত পা এখনো কাঁপছে। রেনু খালা তাকে ওপরের রুমে নিয়ে যেতে চাইল। খালা, আমি ওই রুমে যাব না। আরে, অব্রনীল নেই তোর রুমে, ও নিচে গেস্ট রুমে লক করে রেখেছে। তারপরেও আমি আপনার কাছেই থাকবো। ওই রুমে ভয় করে আমার। নিচে উনি যেভাবে দরজা ধাক্কাচ্ছেন ঠিক ভেঙে চলে আসবে। আসলে আসবে, তোমারই তো স্বামী, পরপুরুষ তো আর না। আমি অত কিছু জানি না, আমি ও রুমে যাব না। আজমির সাহেব যতক্ষণ না হাঁপিয়ে উঠলেন ছেলেকে ঠিক ততক্ষণ বেল্ট দিয়ে মারলেন। প্রথম অপরাধ সবার সামনে বংশের মান ইজ্জত ডুবিয়েছে উল্টো পাল্টা আচরণ করে আর কথা বলে। দ্বিতীয় অপরাধ নিজের স্ত্রীকে ছোট করেছে সবার সামনে। তৃতীয় অপরাধ রুমে লক করার পর অর্নির হাজবেন্ড শাসন করতে গেলে অব্র তার দুলাভাইকে মেরে নাক ঠোঁট ফাটিয়ে রুম থেকে বের করে দিয়েছে। অর্নি এগোতে এলে ওকেও মেরেছে। বাবা যতক্ষণ মারলেন অব্র চুপ করেই ছিল। বাবা, আমি এই রুমে থাকবো না। বন্ধ করে রাখতে হলে আমার রুমেই রাখো, যতদিন ইচ্ছে রাখো। এ বাড়িতে ও রুম আর রেনু খালার রুম ছাড়া আমি থাকতে পারি না, দম আটকে আসে। মার শেষ হলে অব্র শান্ত গলায় বলল, এত পরিপাটি বাড়ির ভেতরে মানুষগুলোকে অবন্তীর বড্ড অপরিপাটি মনে হচ্ছিল। অবন্তী ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। রেনু খালা তখনও জেগে জেগে কিছু ভাবছে। হঠাৎ দরজায় চেনা কড়া নাড়ার শব্দ পেল। এতক্ষণ এ ভয়টাই পাচ্ছিল। সে জানতো অব্র আজ তার সাথে থাকতে চাইবে, তাই অবন্তীকে ওপরের রুমে থাকতে বারবার বলেছিলেন উনি। এর আগেও এমন হয়েছে, অব্রকে যখনই শাসন করা হয় সে মাঝরাতে রেনু খালার কাছে এসে ঘুমিয়ে পড়ে। মায়ের স্নেহ নিতে। রেনু খালা, আমি এখানে ঘুমোবো। আমার শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে কেমন। তুমি একটু জলপট্টি দিয়ে দেবে? তোমাকে না নিচের রুমে রেখেছিল বন্ধ করে। পরে বাবাকে বলেছি, আমার রুমেই লকড করে রেখেছিল। আমি বেলকুনি টপকে পেছন গেট দিয়ে ঘুরে এসেছি। এখানে কিভাবে থাকবে? অবন্তী আছে তো। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে আমি থাকবো কেন? কেমন দেখায়? ও তো এক পাশেই শুয়ে আছে, তুমি একটু সরো, ওর দিকে আমার একটু জায়গা হলেই হবে। ধুর পাগল, ছেলেও আবার কেমন দেখায়? তুমি থাকো ওর সাথে, আমি পাশের রুমে আছি। না, তাহলে তুমি বসে বসে জলপট্টি দিয়ে দাও আমার পাশে। আমার সত্যি খুব জ্বর জ্বর করছে। বাবা অনেক মেরেছে? এসব কেন করিস বাবা আমার? জানি না। মাঝরাতে ঘুম হালকা ভেঙে যাওয়াতে অবন্তী কপালে কারো উষ্ণ শ্বাস পড়ার অনুভূতি পেল। কেউ জড়িয়ে নিয়েছে, এটাও ঘুমের ভেতরে বেশ টের পাচ্ছে সে। রেনু খালা? না। হুট করে উঠে পড়ার চেষ্টা করলো সে, কিন্তু না, ওঠার চেষ্টা করতে আরো আষ্টে পৃষ্ঠে নিয়ে নিল অভ্র। আশ্চর্য হলো, এই লোকটা এখানে এলো কি করে? রেনু খালা কই গেল? অবন্তী হালকা ভেবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কোনো কাজ হলো না। জোর করে ছাড়াতে গেলে যদি জেগে যায়, জেগে গেলে যদি রেগে যায়, তার চেয়ে ভালো ঘুমেই থাক। জ্বরে গঙ্গাসে বোঝাই যাচ্ছে। হাতও তো বেশ গরম, নিঃশ্বাসও। এই প্রথম কারো উষ্ণ শ্বাস প্রশ্বাস অনুভব করছে সে। হঠাৎ দরজায় হালকা নক করে রেনুখালা বললেন, আসবো? অবন্তী এবার বেশ সাহস পেল। জোর করে ছাড়িয়ে নিয়ে উঠে বসে পড়লেন। অভ্র তখনও ঘুমে। পাশ ফিরিয়ে আবার, রেনু খালা খাবার আর মেডিসিন নিয়ে এসেছে। খালা, আপনি কোথায় গিয়েছিলেন? উনি এইখানে কেন? তোদের দুজনের মধ্যে আমি থাকবো? এটা কেমন কথা? আমি পাশের রুমে ছিলাম। প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? আমাদের আবার প্রাইভেসি? ও জ্ঞান ওনার থাকলে অন্তত সবার সামনে আমাকে আজ ওভাবে অপমান করতেন না। নাও, খেয়ে নাও তো। রাতে তো তুমি ভয়ে কিছুই খেলে না, আর ও ছেলে তো রাগে কিছুই খায়নি, বোঝাই যাচ্ছে। ডাক দাও তো ওকে। আমি পারবো না, আপনিই ডেকে দিন। রেনুখালা অভ্র আর অবন্তী দুজনকে নিজ হাতে খাইয়ে দিলেন। অভ্র তখন জ্বরের ঘোরে ডুলছে, চোখ বন্ধ করেই বসে বসে খাচ্ছে। অবন্তী সেদিকেই তাকিয়ে আছে।
চোখ বন্ধ করে বসে বসে কি করে খাওয়া যায়। সত্যিই আশ্চর্য লোকটা। রেণুখালা খাবার আর মেডিসিন খাইয়ে চলে গেলেন। পাশে যে কেউ আছে এ ব্যাপারে অভ্রের কোনো ভ্রুক্ষেপই নেই। আবার ঘুমিয়ে পড়ল। অবন্তী খাটের এক কোণে জড়সড় হয়ে চুপ করে বসে আছে। শুভ্রর কথা বড্ড মনে পড়ছে। জানলা দিয়ে আকাশ দেখছে, অমাবস্যার কালো কুচকুচে আকাশ, আর সাথে ঝিঝি পোকার মাথা যন্ত্রণাকারী ডাক। শুভ্রর সাথে দেখা হয়েছিল কোনো এক চৈত্রের দুপুরে। অবন্তী নানা বাড়ি গেছিল ভাই আর মায়ের সাথে। গিয়ে জানতে পারে গ্রামে চৈত্র সংক্রান্তির মেলা বসেছে। অবন্তীর ফ্যামিলি বেশ রক্ষণশীল, মেলায় যাওয়া একদম মানা। তবুও মামাতো বোন এর সাথে ঠিক করলো লুকিয়ে লুকিয়ে যাবে মেলা দেখতে। ভর দুপুরে সবাই নামাজ খাওয়া দাওয়া সেরে ঘুমে ব্যস্ত। অবন্তী নেকাবের মতো করে ওড়নাটায় পরে নিল শুধু, চোখ দুটো বের করে রেখে। বেশ ঘুরে বেড়িয়ে ফেরার পথে চোখ পড়ল মস্ত বড় টেডি বিয়ারটার দিকে। না, এটা ওকে নিতেই হবে। পরে ভাইয়াকে বলে মাকে কোনো মতে ম্যানেজ করা যাবে। দোকানে গিয়ে কিনতে চাইলে জানতে পারলো এটা শুটিং গেমের প্রাইজ। 3টে শুট টার্গেট মতো করতে পারলে তবে পাওয়া যাবে প্রাইজ। সুযোগ পাবে 5 বার। প্রথম 2 বার মিস হতে চোখ ছলছল করতে শুরু করলো মেয়েটার। আরও 3 বার ট্রাই করলো, না একটাও ধারে কাছে যায়নি। চোখ ছলছল করে দাঁড়িয়ে আছে টেডির সামনে আর দেখছে কে 3টে শুট ঠিক মতো দিতে পারে। হুট করে সবাইকে সরিয়ে কেউ হিরোর মতো এন্ট্রি নিয়েই পরপর 5টা শুটই টার্গেট মতো দিল। অবন্তী হা করে চেয়ে রইল। বেশ লম্বা, সুদর্শন, স্মার্ট, হালকা শ্যামবর্ণ চুল, বেশ ছোট করে কাটা। বেশ বড় চুল হলে আরো ভালো লাগতো। এক হাতে টেডি নিয়ে অন্য হাতে সানগ্লাসটা পড়তে পড়তে এগিয়ে এলো ওর দিকে। এই যে পিচ্ছি, আর মন খারাপ করতে হবে না, নাও। ইস, চোখে যেন সাগর বাধা বেঁধেছে। আমি হাইটে একটু ছোট হলেও আমি কিন্তু পিচ্ছি না। আপনি অতিরিক্ত লম্বা বলে এভাবে ভাব নিতে পারেন না। আচ্ছা যাই হোক, নাও এটা। হ্যাপি তো এবার? আপনি কোনো কারণ ছাড়াই আমায় কেন দেবেন? কারণ ওই চোখে জল মানায় না, তাই। ওই চোখে হাসি মানায়। চোখেও হাসি থাকে? থাকে তো। চোখের হাসি আসল হাসি। আপনি খুব সুন্দর কথা বলতে পারেন তো। আচ্ছা, আপনি এত ভালো শুট কিভাবে করেন? ম্যাম, পানির নিচেও টার্গেট মতো শুট করার ট্রেনিং আমার আছে। আর এ তো কোন বাচ্চাদের খেলা। সত্যি? আপনি কি কোনো সুপারহিরোর ক্যারেক্টারে নামি দেন নাকি? আরে না, আমি নিজেই তো সুপার হিরো। শান্তিতে সংগ্রামে সমুদ্রে সূর্যন আনি আমরা। মানে? দেশ রক্ষা করার সুপার হিরো আমরা ম্যাম। সাগর শত্রু থেকে দেশ রক্ষা করি। খুব ইন্টারেস্টিং তো। খুব ইন্টারেস্টিং। আমাকে সাগরের গল্প শোনাবেন? শুনতে চাইলে অবশ্যই। ধরে নাও এটা। না থাক। তোমার জন্যই তো নিলাম পিচ্ছি। আমি কি করব এটা? নাও তাহলে। আচ্ছা। নিবি তো, তোমারই তো। আপনি কেন দিলেন বলবেন না? বলবো হুম। না থাক, পরে যদি কোনোদিন দেখা হয় তখন বলবো। যেতে যেতে শুভ্র কি যেন মনে করে আবার পেছনে তাকালো। সামনের দিকে হাঁটতে হাঁটতে পেছনে অবন্তীর দিকে মুখ ঘুরিয়ে বলল, ওহে সর্বনাশী, পরে বলার ধৈর্যে কুলালো না। বলছি, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। উফ, সর্বনাশ হয়ে গিয়েছে। অভ্রের এ কথায় শুভ্রের ভ্রম কেটে গেল অবন্তীর। আপনার আবার কি সর্বনাশ? এটা তো চৈত্র মাস নয়। চৈত্র মাসের সাথে সর্বনাশের কি সম্পর্ক? আছে সম্পর্ক। এই আশ্বিনের সকালে চৈত্রের সর্বনাশ খুঁজে বেড়ানোর মানে কি? আমি তোমার কথার আগা গোড়া কিচ্ছু বুঝি না, বিলিভ মি। ওসব বোঝার মতো মন মস্তিষ্ক কোনোটাই আপনার নেই। কি? কিছু না। হুট করে ঘুম থেকে এমন দরফরিয়ে উঠলেন কেন? কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হবে না? সকাল হয়ে গেছে, আমাকে ডেকে দাওনি কেন তুমি? রেণুখালা কই? সেও ডাকলো না। এখন আমি বাইরে বেরোবো কিভাবে? রেণুখালা পাশের রুমে। কেন, নিজের বাড়িতে বাইরে বেরোতে কি প্রবলেম? তুমি জানো না এই রুমে আমি লুকিয়ে এসেছি? আমাকে ওপরের রুমে লক করে রেখেছে। বাহ, চুরি করে অন্যের রুমে ঢোকেন? চুরি বিদ্যায় তো ভালোই এক্সপার্ট দেখছি। প্রয়োজনে মাঝে মাঝে চুরি বিদ্যায়ও এক্সপার্ট হতে হয়।
রেনু খালা আসলে বলে দিও আমি আমার রুমে চলে গেছি। আর শোনো, একটা কথা ছিল। জি। কাল রাতের জন্য সরি, আমার আসলে মাথা ঠিক ছিল না। তা আপনার মাথা কখন ঠিক থাকে? কেউ রাগিয়ে না দিলেই। কেউ রাগিয়ে দিলেই রেগে যেতে হয় বুঝি? জানেন না রেগে যাওয়া হেরে যাওয়ার পূর্ব লক্ষণ? অভ্র কিছুক্ষণ শান্তভাবে তাকিয়ে রইল। সত্যি? সত্যি তো। তুমি বেশ কথা বলতে পারো। আমার শুভ্র আরো সুন্দর কথা বলতে পারে, আমি ওর থেকে কিছু কিছু শিখেছি। শোনো মেয়ে, তুমি এখন শুভ্রর না, তুমি অভ্রর। অভ্র পেছনে দরজা দিয়ে বাহিরে গিয়ে ব্যালকনি দিয়ে আবার নিজের রুমে চলে গেল। নিজের রুমে নিজের এভাবে বন্দি হয়ে থাকতে বেশ ভালোই লাগে। দরকার হলে বেরোনোই যায়, শুধু একটু সাবধানে, বাবা আর বোনের চোখ ফাঁকি দিয়ে। 3 দিন পর অভ্রর রুম লক খুলে দেওয়া হলো। অবন্তীকে আবার ফিরতে বলা হলো ওপরে অভ্রের রুমে। সারাদিন আর দুজনের কোনো কথা হলো না। রাতে ঘুমের ভেতরেই ঘাড়ে কারো উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলো অবন্তী। ঘাড়ের চুল খুব সাবধানে সরানো হচ্ছে বোঝাই যাচ্ছে। অন্য সময় হলে হয়তো এত সাবধানে ছোঁয়া স্পর্শ অবন্তী ঘুমের ঘরেই বুঝতে পারত না। বড্ড ভারী ঘুম মেয়েটার, কিন্তু এখন সে যথেষ্ট সজাগ থেকে ঘুমানোর চেষ্টা করে। পাশে অভ্র আছে যে, আর তাছাড়া রুমের একদম নিচ বরাবর খুন করা পোড়া লাশের কবরও। ছোটবেলায় শুনেছে এসব খুনের আত্মা নাকি রাতে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়, যদিও কতটা সত্যি সে জানে না, তবুও তো ভয় করে। আর অভ্র এত জোরে টেনে হিঁচড়ে চেন আর হাড়গুলো খুলেছিল সেদিন, ঘাড়ে আর গলার কালশিটে দাগটা আছে এখনো, সাথে ব্যথাও কিছুটা। তাই হাত পড়তে সাথে সাথে জায়গা পেয়ে গেছে। স্পর্শটা ঘাড় থেকে গলার দিকে যেতেই উঠে বসলো অবন্তী। গলা টিপে পেরে ফেলতে চান নাকি ঘাড় মোটকে? সেদিন অনেক বেশি ব্যথা দিয়ে ফেলেছি, তাই না? এখনো কাল সেটে পড়ে আছে দেখছি। এই ঘুটঘুটে অন্ধকারে আপনি কি করে দেখলেন? আপনি কি হুতুম পেঁচা? বাড়ি ফিরে সাথে সাথে একটু ঠান্ডা পানি দিতে পারোনি? তাহলে তো আর কালশিটের দাগটা পড়তো না, ব্যথাও ঠিক হয়ে যেত তাড়াতাড়ি। আপনার কি আমার ছোটখাটো কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না? আচ্ছা বলো, উত্তর দিচ্ছি। এই যে এই ঘুটঘুটে অন্ধকারে কিভাবে দেখলেন? আমি অন্ধকারেও সব দেখতে পাই। এই যে এখন দেখতে পাচ্ছি তুমি ভয় পাচ্ছ, আমার অন্ধকারে সব দেখতে পাওয়ার কথা শুনে ঢোক গিলছো। আর আমি এটাও বুঝতে পারছি তোমাকে দেখে এখন তোমার পানি খেতে ইচ্ছে করছে। সিরিয়াসলি আপনি কিভাবে দেখেছেন? আমি তো আপনার আওয়াজ ছাড়া কিছুই। আপনি আসলে মানুষ নাকি অন্য কিছু? কে বলেছে আমি মানুষ? তুমি যে ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাও সেটাই আমি। মানে? অতৃপ্ত আত্মা আমি, তোমার ঘাড়ের রক্ত খেয়ে তৃপ্তি নেব। এই আমি কিন্তু এবার আগুন জ্বালাবো। আমি জানি এইসব জিনভূত আগুনে ভয় পায়। আগুন তো এবার আমি জ্বালাবো। একটানে বাহুর ভেতর নিয়ে নিল অভ্র। জ্বালাও এবার আগুন। আগুন জ্বালিয়ে ভয় দেখাবে নাকি আমাকে? দেখি না কার আগুনে কে বেশি জ্বলে। অভ্র বুঝতে পারছে অবন্তীর শ্বাস আর নিঃশ্বাসের মধ্যবর্তী সময়ের পার্থক্য ক্রমশ কমে আসছে। ভয় পেয়েছে ভীষণ মেয়েটা। এই মেয়ে, এত ভয় পাও কেন আমাকে বলো তো? ভয়ের রানী একটা। আমাকে তোমার মানুষ মনে হয় না? অভ্র বাহুডোর থেকে ওকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। না মানে আপনি দেখতে মানুষের মতোই, কিন্তু আচার আচরণ এত অন্ধকারে কেউ কি করে থাকে? তার মধ্যে এই রুমেই কেন থাকতে হয় আপনার? রুমের নিচেই ভূতের বাড়ি। আমি আছি না, এত ভয় কিসের তোমার? আমি আছি তো নাকি? সারা রাত তো প্রায় জেগেই থাকি আমি। সমস্যা নেই, ভূত আসলেও তোমার কিচ্ছু হতে দেব না। আপনি নিজেই তো একটা ভূত। রাত হলেই আওয়াজ ছাড়া আর কিছুই বোঝেন না, বোঝা যায় না, দেখাও যায় না, অথচ নিজে নাকি সবই দেখেন। অভ্র অবন্তীর ডান হাতটা নিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরল। কিছু দেখতে পাও না? বুঝতে পারো না? অনুভব তো করতে পারো নাকি? কি যেন মনে হয়ে হাতটা ছেড়ে দিয়ে টি শার্ট খুলে ফেলে আবার। একই জায়গায় অবন্তীর একই হাত চেপে ধরল অভ্র। কি সব হচ্ছে? কি অনুভব করব আমি? কেন, আমার হার্টবিট? ওটা তো টি শার্ট পরেও বোঝা যেত। আর আমি আপনার হার্টবিট ফিল করে কি করব? কি আবার করবে? আমাকে ভয় পাওয়া বন্ধ করবে? দাঁড়াও, স্টপ ওয়াচ চালু করছি, দেখো তো 1 মিনিটে কয়বার বিট দেয়। অভ্র ফোনের স্টপ ওয়াচ অন করে পাক্কা 1 মিনিট ওভাবে চেপে ধরে থাকলো অবন্তীর হাত। ফোনের হালকা আলোতে অভ্রের হাসি মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে।
অবন্তী আজ প্রথম মানুষটাকে হাসতে দেখছে। হ্যাঁ, সে হাসতেও পারে। 60 সেকেন্ড হওয়া মাত্রই অভ্র হাত ছেড়ে দিয়ে আবার টি শার্ট পরে নিল। কি কতবার বিট দিল? গুনিনি আমি। তো কি করলে এতক্ষণ? জানি না। যাই হোক, এটা তো বিশ্বাস করেছো যে আমার হার্ট বিট দেয়, তার মানে আমি মানুষ। তুমি যে সব ভূত প্রেত মনে করো আমাকে, তাদের কিন্তু হার্ট বিট দেয় না। ঠান্ডা হিম হয়ে থাকে তাদের হার্ট আর দেহ। আমার বডিতে কিন্তু এখন নর্মাল মানুষদের মতোই 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই আছে। সেটা বুঝতে পেরেছো তো? সেজন্যই টি শার্ট খুলেছিলাম। অত ভয় পাবার কিছু নেই, বরং ভয় পেয়ে নিজেই ঘেমে একাকার হয়ে গেছো। জি, বুঝতে পেরেছি এখন। আর ভয় পাবে না তো আমাকে? না। অভ্র উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে অবন্তীর দিকে চকলেট এগিয়ে দিল। অবন্তী নিতে না চাইলে নিজেই প্যাকেট ছিঁড়ে এক কামড় খেয়ে আবার এগিয়ে দিল। নাও, বিষ নেই এতে। আমি নিজেই তো খেয়ে প্রমাণ দিলাম। তুমি না চকোলেট পছন্দ করো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আগে এটা খাও, তারপর বলছি। এখন বলুন। অনুমান করে বলেছি, ব্যাস, আর কিচ্ছু না। কথাটা আগে বললেই খেতে না, তাই পরে বললাম। কিছু খেয়ে পানি খাওয়া ভালো। তোমার তো তেষ্টা পেয়েছিল, নাও পানি নাও। পানির বোতল এগিয়ে দিয়ে অভ্র ফার্স্ট এইডের বক্স নিয়ে এসে হাঁটু কেড়ে বসে অবন্তীর ঘাড়ে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য। ডান হাত এগিয়ে দিতে অবন্তী হাতের কাটা ব্যান্ডেজ করা জায়গাটা মুচড়ে ধরল। কি মনে করেন নিজেকে? শক্তি কিন্তু আমারও আছে। টাচ করার বাহানা খোঁজা হচ্ছে একটু পরপর, তাই না? উফ, ছাড়ো। এত শক্তি তো কাটা জায়গায় মুচড়ে ধরেছো কেন? গ্লাস ঢুকেছিল আমার এখানে, এখনো ড্রেসিং করতে হয়। ছাড়ো বলছি, লাগছে তো। অন্য হাতে ধরে দেখো। এই হাতই তো এগিয়ে আনছিলেন, এটাই তো ধরবো। আশ্চর্য, আমি তো তোমার ভালোর জন্যই মেডিসিনটা। অনেক ভালো করেছেন, আমার আর করতে হবে না। একদম এভাবে বাহানা দেখিয়ে ছোবেন না আমায়, বলে দিলাম। কেন? ছুলে কি করবে তুমি? হ্যাঁ, তোমার শুভ্র তো ঠোঁটের স্পর্শ দিত ঘাড়ে, আর আমি প্রয়োজনে, তাও আবার তোমার ভালোর জন্যই, হাতের স্পর্শ দিলেও সমস্যা, তাই না? নাকি ঠোঁটের স্পর্শই চাই? আর একটা বাজে কথা বলবেন না আপনি। বাজে মন মাইন্ডের মেয়ে তো তুমি নিজে। যার ছোঁয়ার কোনো অধিকার নেই সে ছুলে তোমার সমস্যা হয় না, অথচ যার অধিকার আছে সে ভদ্রভাবে সামান্য হাত দিয়েছে, তাতেও তোমার প্রবলেম হচ্ছে, তাই না? আপনি কিভাবে জানলেন শুভ্র আমার ঘাড়ে ছুঁয়েছিল? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমরা, এসব ইজি ব্যাপার তো হতোই, বোঝা যাচ্ছে। এটা আবার জানতে হয় নাকি? আমি কি এতই বোকা? আরো কত কিছু করেছো কে জানে। আপনার কি মনে হয় আমি বাজারের মেয়ে? শুভ্র আমাকে একদিনই ঘাড়ে স্পর্শ করেছিল। আমি সেদিন ওকে থাপ্পড়ও দিয়েছিলাম। অনেক কথা কাটাকাটি হয়েছিল আমাদের সেদিন এই ব্যাপারটা নিয়ে। পরেও আমায় সরি বলেছিল। 5 দিন লেগেছিল সবকিছু ঠিকঠাক হতে। তোমার এসব প্রেম কাহিনী শোনার না আমার একদম ধৈর্য নেই। নাও, নিজেই মেডিসিন লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। আমি শুভ্রর মতো অত অভদ্র নই যে হুটহাট কাউকে ছোঁয়ার বাহানা খুঁজবো, আবার শুভ্রর মতো অতটা ভদ্র নই যে সরি বলবো। আপনার আসলে সমস্যাটা কি? সমস্যা আমার নয়, সমস্যা আসলে তোমার। তুমি পরিণয়ের চেয়ে প্রণয়কে বেশি গুরুত্ব দিচ্ছ। আপনি কি চানটা কি আসলে? অনেক কিছু। আস্থা, বিশ্বাস, ভরসা, আর হয়তো ভালোবাসা। একবারে চাইছি না, ধীরে ধীরে দিলেই চলবে। আমার এসবের বড়ই অভাব। সেটা আমিও এই কদিনে বেশ ভালোই বুঝতে পেরেছি। জানেন, আমার শুভ্ররও এইসবের বড় অভাব ছিল, কিন্তু পার্থক্য একটাই, ওকে এসব দেওয়ার মতো কেউ ছিল না, আর আপনার সবাই থেকেও কেউ নেই। শুভ্র আসলে তুমি চলে যাবে, তাই না? আপনি যেতে দেবেন? আমি আটকে রাখার কে? কেউ না। হয়তো না। তাহলে এইভাবে অন্যের আমানতকে বিয়ে করেছিলেন কেন? তুমি অন্যের আমানত, তাই না? তো কি? আমি আসলে এভাবে ভাবিনি ব্যাপারটা। থ্যাঙ্কস এভাবে ভাবিয়ে দেওয়ার জন্য। আপনি ভাবতে পারবেনও না কোনোদিন। এসব ভাবতে গেলে না সুস্থ একটা মন মস্তিষ্ক থাকতে হয়। আপনি তো অসুস্থ, মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ, জানি আমি সেটা। অন্নি চলে যাবার দিন অবন্তীকে ভালো মতো বুঝিয়ে গেল সে যেন অন্তত রেণু খালার সাথে অভ্রর মতো আধিক্যতা না করে, আর অভ্রকেও রেণু খালার থেকে যেন দূরে রাখতে চেষ্টা করে। অর্ণি একদিনে বেশ ভালো ভাব জমিয়ে ফেলেছে অবন্তীর সাথে। কথায় কথায় তার ব্যাপারে জানতে চেয়েছে, কিছু জানতেও পেরেছে, তবে সেসব প্রয়োজনীয় কিছুই না। শুভ্রর ব্যাপারে আর নিজের ব্যাপারে অবন্তী যথেষ্ট সচেতন। অভ্র ছাড়া কাউকে বলেনি। 3 বার কবুল বলা সম্পর্ক হাজার হলেও কোথাও যেন একটা আলাদা আস্থা পাওয়া যায় তার উপর,
অবন্তী ঠিক বুঝতে পেরে গেছে এ বাড়িতে দুটো দল আছে। এক দলে রেণু খালা, সে সব কিছুতে অভ্রকে সাপোর্ট করে, ওকে আগলে রাখতে চেষ্টা করে। আর এক দল অর্নি আর ওর হাজবেন্ড, কথায় কথায় অভ্রর ভুল ধরে, সব কিছুতে বাবার সামনে জোর করে ছোট করার চেষ্টা করে। বাবা মোটামুটি নিউট্রাল। হ্যাঁ, বাবা শাসনও করে, বাবা তো ভুল করলে শাসন তো করবে। আর অর্পি আপু কে সে এখনো দেখেনি, জার্মানি থাকে স্বামী সংসার নিয়ে। অভ্র এতদিন ওর কাছেই থাকতো, ওখানে ওদের টুকিটাকি বিজনেস আছে। অর্পি আর ওর হাজবেন্ড ওদিকে সামলায়। তবে অভ্রর কাছে শুনেছে অর্পি আপু এমন নয়, অন্যের মতো নয়, রেণু খালার মতো, খুব ভালোবাসে ওকে। কিছুদিন পর আসবে অবন্তীকে দেখতে। তবে ফোনে মাঝে মাঝে কথা হয় অর্পি আপুর সাথে। কথা বলে এতটুকু বোঝা যায় সে খুবই আন্তরিক। অভ্রর মাঝে হুট করে কিছু পরিবর্তন খেয়াল করছে অবন্তী। হুট করে রেগে গেলেও থামিয়ে দেওয়ার চেষ্টা করলে থেমে যায়, কোনো কিছু বুঝিয়ে বলার চেষ্টা করলে বোঝে। গল্প করতে চাইলে সারাদিনও গল্প করে কোনো দিন। তবে গল্পটা শুরু অবন্তীকেই করতে হয়। অভ্র নিজে থেকে কোনোদিনও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। তবে অবন্তী শুরু করলেও অভ্র শেষও করতে চায় না। শুভ্রর মতো গুছিয়ে কথা বলতে পারে না অভ্র, কিন্তু দিন দিন কেমন অগোছালো কথাই ভালো লাগে অবন্তীর। অভ্রর ভেতরে কোথাও একটা চুম্বক আছে। অভ্রর ভুরু নাচিয়ে, হাত নাড়িয়ে, চোখের তারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে, মাঝে মাঝে ফিসফিসিয়ে গল্প করার মাঝেই হয়তো চুম্বকটা আছে। এখন রোজ দুপুর করে সাপ লুডু খেলার আসর বেশ জমে। অভ্র, অবন্তী আর রেণু খালা। খেলার শর্ত অভ্র জিতলে সে রাতের রুম আগের মতোই ঘুটঘুটে অন্ধকার থাকবে। অবন্তী জিতলে রুমে ডিম লাইট জ্বালিয়ে রাখতে হবে আর ব্যালকনির দরজা বন্ধ করে রাখতে হবে। রেণু খালা জিতলে যার সাপোর্ট নেবে তাই হবে। রেণু খালার ইচ্ছে করে প্রতিদিন হেরে যায়, আর ওদের মধ্যে যে যেদিন যত বেশি চিটিং করতে পারে সে জিতে যায়। চিটিং করতে করতে প্রতিদিন ঝগড়া লেগে যায়। রেণু খালা বোঝে এগুলো ঝগড়া নয়, খুনসুটি। খুনসুটি যে অন্য কিছুর পূর্ব লক্ষণ। খেলার ছলে কতবার যে আঙ্গুলে আঙ্গুল কথোপকথন হয়ে যায় সে হিসেব রাখা মানা। কিন্তু ওই যে আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ, এমন একটা ব্যাপার থেকেই যায়। এখন অভ্রের যেমন রাতে আলোতে থাকার অভ্যেসে হয়ে গেছে, অবন্তীরও অন্ধকারে থাকতে তেমনও ভয় লাগে না। সন্ধ্যের আগেই অভ্র ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রাত ৮টা-৯টার। তারপর সারা রাত জেগে থাকে। কোনো দিন ভোরে আবার ঘুমিয়ে পড়ে। অভ্রর এসব আজগুবি অভ্যাস একদম ভালো লাগে না অবন্তীর, কেমন হুতুম প্যাঁচার মতো। সেদিনও সন্ধ্যায় ঘুমোচ্ছে অভ্র। রেণু খালা তার রুমে কোরআন পড়ছে। অবন্তীর এই সময়টা একদম একা একা লাগে, কেউ থাকে না কথা বলার। নামাজ শেষে টিভির সামনে একা একা বসে থাকতে হয়। টিভিতে রেসিপি শো দেখতে দেখতে মনে পড়ে গেল বাবা তার হাতের রান্না খেতে চেয়েছিল একদিন। আজই রান্না করবে বাবার জন্য। সন্ধ্যার নাস্তায় বাবাকে সারপ্রাইজ দেওয়া যাবে। নিজের বাবাকে প্রায় রান্না করে খাওয়াতো অবন্তী। রান্না বেশ খারাপ হতো, তবুও বাবা আর ভাইয়া চেটে পুটে খেত। রান্নার কাজে অবন্তী তেমন কারো হেল্প নেওয়া পছন্দ নয়। শুধু ভুল ধরে রান্নার লোকদের রুম থেকে বের করে দিয়ে নিজেই রাঁধতে শুরু করলো চিংড়ি পেঁয়াজি। এটা সে বেশ ভালো বানাতে পারে। শাড়ি পরে রান্না করাটা বেশ কষ্টকর লাগে তার কাছে। শাড়ি সামলাবে নাকি রান্না, দুটোতেই যে এখনো কাঁচা। তবে বাড়ির বউ, শাড়ি পরতেই হবে, এমনটাই নিয়ম। কোমরে কোনো মতে শাড়ির আঁচল গুজে শুরু করলো কাঁচা হাতের রান্না। গরম তেলে পেঁয়াজিগুলো ছাড়তেই ২-১ ফোঁটা তেল ছিটে আসছে। এখনো ডুবো তেলে রান্না করার কায়দা ঠিক মতো শিখে উঠতে পারেনি। ২-৩টে পেঁয়াজি ছাড়তেই অভ্র হুট করে দৌড়ে এসে গ্যাস স্টোভের আগুন নিভিয়ে দিল। কি হলো এটা? অবন্তী প্রশ্নটা শেষ করার আগে ডান গালে দুটো চড় খাওয়া শেষ। আবার কিছু বলার আগে অভ্র বুকে ভেতর ওকে জাপটে ধরে নিয়ে রান্নাঘর থেকে বাইরে নিয়ে এলো। অভ্র এত শক্ত করে জাপটে নিয়েছে মনে হচ্ছে বুকের খাঁচার ভেতর ঢুকিয়ে নেবে ওকে। অবন্তী না পারছে কোনো কথা বলতে, না পারছে নড়াচড়া করতে। অভ্র যে খুব ভয় পেয়ে গেছে, এটা ছাড়া আর কিছুই বুঝতে পারছে না সে। বেশ অনেকক্ষণ পর ছেড়ে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে গেল। অবন্তীকে বেডে বসিয়ে দিল। নিজে ফ্লোরে বসে অবন্তীর কোলের ভেতর মুখ লুকিয়ে ফোপানো শুরু করলো।
দুটো থাপ্পড়ে কোথাও অবন্তীর কোনো রাগই লাগছে না। থাপ্পড় দুটো যে খুব আস্তে ছিল তাও নয়, রাগের চেয়ে কৌতূহল এখন মুখ্য। আর তাছাড়া এখন আর রাগ হয় না তার প্রতি, তেমন কেমন যেন মায়া হয়। হঠাৎ এমন কেন করছেন? কদিন তো ভালোই ছিলেন, কি হলো আবার? কোল থেকে মাথা তুলে চোখ মুছতে মুছতে শাসনের স্বরে জবাব দিল অভ্র। তুমি হঠাৎ এমন করলে কেন? কি করেছি আমি? তোমার মরে যাবার খুব শখ, তাই না? আমার উপর এত রাগ তোমার? অভ্রকে একটুও ভালো লাগে না, তাই না? শুভ্রকেই চাই তো, শুভ্রকেই পাবে তুমি, কথা দিলাম। সত্যি শুভ্রকে পাবো? হ্যাঁ, কথা দিলাম তো। আপনি আপনার এই পরিণয়ের বাঁধন থেকে মুক্তি দেবেন আমায়? শুভ্রর বাঁধনেই বাধা পড়বে তুমি, বলেছি তো। অভ্র তো অনেক খারাপ, অভ্র ভালো না, কিন্তু তবুও এরকম করো না, পায়ে পড়ি। আমার উপর রাগ করে ওসব কি করতে যাচ্ছিলে তুমি? মরে কেন যেতে হবে তোমার? আমি তো এখন তোমার সাথে মানিয়ে চলারই চেষ্টা করি। ড্রিঙ্ক করা ছেড়েছি, সিগারেট ছেড়েছি, অযথা রাগ করাও ছেড়ে দিয়েছি।